নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রীর গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার আপনাদের জন্য নিয়ে এসেছি এক হাড় হিম করা ভয়ের গল্প। আজকের গল্প শালবনপুরের অভিশপ্ত রাতের দ্বিতীয় পর্ব। আশা করছি আগের পর্বটা আপনাদের ভালো লেগেছিল, আর আজকের এই পর্বের গল্পটা আরও রহস্যময়, আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। তাই আলো নিভিয়ে মন দিয়ে শুনতে থাকুন আজকের ভয়ের গল্প। চলুন তাহলে শুরু করা যাক শালবনপুরের অভিশপ্ত রাতের দ্বিতীয় পর্ব। মেঘলার বুকের ভেতর যেন ঢাক বাজছে। জানলার বাইরে দাঁড়িয়ে থাকা ছায়াটা নড়ছে না, শুধু কাঁচের উপরে একটাই অবয়ব, আর সেই গলা। মেঘলা, দরজা খোল, আমি ফিরে এসেছি। এটা অরিত্ররই গলা, একদম হুবাহু এক। মেঘলার মা কাঁপতে কাঁপতে ফিসফিস করে বললেন, খুলবি না, খুলবি না, ওটা অরিত্র না। বাইরে আবার শব্দ, এবার একটু জোরে। জানলার কাছে হালকা ফাটল ধরল। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, ও অরিত্র, সত্যি তুমি? এক মুহূর্ত সব নীরবতা। তারপর খুব ধীরে ধীরে, খুব ঠান্ডা স্বরে অরিত্রর গলায় আওয়াজ এলো, তুই আমাকে ছেড়ে চলে গেলি কেন মেঘলা? এই কথা অরিত্র কোনোদিনই বলেনি, কিন্তু এই গলায় অদ্ভুত একটা ভারী টান। হঠাৎ জানলার ওপারে মুখটা কাছের একেবারে কাছে চলে এলো। মেঘলা স্পষ্ট দেখতে পেল ওটা অরিত্ররই মুখ, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই, আর ঠোঁটের কোণে শুকনো কালো ছাই লেগে আছে। তার মুখ ধীরে ধীরে অস্বাভাবিকভাবে চওড়া হয়ে গেল, যেন চামড়া টেনে কেউ পিছনের দিকে করে দিয়েছে। কাঁচের ওপারেও দাঁতগুলো লম্বা ধারালো দেখা যাচ্ছে। মেঘলা চিৎকার করে পিছিয়ে গেল। ঠিক তখনই জানলার কাঠে লম্বা নখের আঁচড় পড়ল ক্যাঁচ ক্যাঁচ করে। তারপর হঠাৎ সব চুপ, পুরো নিস্তব্ধ। 5 মিনিট কেটে গেল, 10 মিনিট কেটে গেল, কোনো শব্দ নেই। মেঘলার বাবার আর দরজা খোলার সাহস হলো না, কিন্তু জানলার পাশে গিয়ে বাইরে তাকালেন। কেউ নেই, মাটিতে শুধু ছড়িয়ে আছে কালো ছাই, আর সেই ছায়ের ওপর অদ্ভুত পায়ের ছাপ, মানুষের মতো, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। পরদিন সকালে গ্রাম জুড়ে আতঙ্ক। একটা নয়, দুটো নয়, 4টে বাড়ির দরজায় নখের দাগ দেখা গেছে। আর গ্রামের প্রাথমিক স্কুলের দেওয়ালে কালো ছাই দিয়ে লেখা, আগুন শেষ হয়নি এখনো। এই লেখাটা কেউ চোখের সামনে লিখতে দেখেনি, কিন্তু ভোরে সবাই দেখেছে। শিবানী ঠাকুমা বললেন, ওরা রূপ নেয়, মৃত মানুষের রূপ নেয়। যারা ভয় পায় তাদের মনে আগে ঢোকে। পঞ্চায়েত প্রধান জিজ্ঞেস করলেন, তাহলে উপায়? ঠাকুমা অনেকক্ষণ চুপ থেকে বললেন, রাজবাড়ির নিচে যা আছে সেটা ভাঙতে হবে। সবাই তো অবাক, রাজবাড়ি তো পুড়ে গেছে। ঠাকুমা মাথা নাড়লেন, পুড়েছে ওপরের অংশ, নিচে যা ছিল সেটা এখনো ওখানেই আছে। ওখানেই ওর আসল আসন। সেই দিন দুপুরে গ্রামের 5 জন মানুষ আর মেঘলার বাবা সিদ্ধান্ত নিলেন, ওরা শালবনের ভিতর যাবেন, রাজবাড়ির ধ্বংসাবশেষ পর্যন্ত। মেঘলা থামাতে চাইল, কিন্তু কেউ আর ভয় লুকোতে পারছিল না, কারণ এখন ভয় শুধু বনেই নেই, গ্রামেও ঢুকে পড়েছে। সূর্য ডোবার আগে তারা পৌঁছালেন শালবনের গভীরে। বনের ভেতর আজ অস্বাভাবিক ঠান্ডা, পাখির ডাক নেই। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে ভাঙা রাজবাড়ির ধ্বংসাবশেষ, পোড়া ইট, কালো দেয়াল। কিন্তু কাছে যেতেই তারা দেখল দেয়ালের এক অংশে আগুনের কোনো দাগ নেই, যেন কেউ সেটা আগলে রেখেছে। হরিপদ কাকু হাত দিয়ে চাপ দিতেই দেওয়ালের একটা অংশ ভেঙে পড়ল। ভিতরে দেখা গেল সিঁড়ি,
নিচের দিকে নেমে গেছে। অন্ধকার। একজন বলল, চলুন ফিরে যাই। কিন্তু মেঘলার বাবা বললেন, আজ না গেলে কাল ওরা ঘরে ঢুকবে। তারা টর্চ জ্বালিয়ে নিচে নামতে শুরু করলেন। সিঁড়িগুলো ভেজা, দেওয়ালে কালো ছোপ। নিচে নামতেই একটা অদ্ভুত গন্ধ, পোড়া কিছুর নয়, কিন্তু বরং কাঁচা মাটির সঙ্গে মিশে থাকা পুরনো কিছুর। ঘরের মাঝে গোল করে আঁকা অদ্ভুত চিহ্ন, তার মাঝখানে কালো পাথরের বেদি, বেদির ওপর ছাই, কিন্তু সেই ছাই নড়ছে ধীরে ধীরে করে, যেন ভেতরে কিছু শ্বাস নিচ্ছে। হঠাৎ টর্চের আলো কেঁপে উঠল। দেওয়ালের দিকে আলো পড়তেই দেখা গেল দেওয়ালে আঁকা অসংখ্য মুখ। সব মুখ চিৎকার করছে, চোখ ফাঁকা। হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল। সবাই ঘুরে দাঁড়ালো। সিঁড়ির পথ বন্ধ। অন্ধকারের মধ্যে এক কোণে ধীরে ধীরে একটা অবয়ব তৈরি হচ্ছে। ছাইগুলো একসঙ্গে জড়ো হচ্ছে, মানুষের আকার নিচ্ছে। লম্বা, অস্বাভাবিক লম্বা। তার মাথা কাত হয়ে আছে, আর সেই গলা। তোরা দেরি করে ফেলেছিস। একজন গ্রামবাসী দৌড়াতে গেল, কিন্তু তার পা মাটিতে আটকে গেল। ছাই যেন জীবন্ত হয়ে তার পা চেপে ধরেছে। ঘরের ভেতর হঠাৎ অসংখ্য ফিসফিস আওয়াজ। মেঘলার বাবা চিৎকার করে উঠলেন, বেদিটা ভাঙো! হরিপদ কাকু লাঠি দিয়ে বেদির ওপর আঘাত করলেন। প্রথম আঘাত, কিছু হলো না। দ্বিতীয় আঘাত, বেদির গায়ে দেখা গেল। ছায়ামূর্তিটা হঠাৎ গর্জে উঠল। পুরো ঘর কেঁপে উঠল। দেওয়ালের মুখগুলো যেন আরো বিকৃত হয়ে উঠল। তৃতীয় আঘাতে বেদির একটা অংশ ভেঙে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে উত্তর থেকে আরো হাসির শব্দ ভেসে এলো। চেনা, হ্যাঁ, এটা অরিত্ররই হাসি। এতে কিছু হবে না, এতে কিচ্ছু হবে না। সবাই জমে গেল। সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে অরিত্র। এবার পুরোপুরি দেখা যাচ্ছে তাকে, কিন্তু তার শরীরের চারপাশে কালো ধোঁয়ার মতো ছাই ঘুরছে। তার চোখে কোনো সাদা অংশ নেই। সে ধীরে ধীরে নিচে নামতে লাগলো আর বলল, আগুন তো আমিই ডেকেছিলাম। ঘরের ভেতরের দেয়ালে আঁকা ছায়া মূর্তিগুলো যেন তার দিকেই ঝুঁকে গেল, যেন তাকে স্বাগত জানাচ্ছে। মেঘলার বাবা ফিসফিস করে বললেন, ও আর অরিত্র নেই। অরিত্র নিচে নেমে বেদির সামনে দাঁড়ালো। তার ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটল। এখন শালবনপুর পুরোটা জ্বলবে। ঠিক তখনই উত্তরে বজ্রের মতন একটা শব্দ হলো। মেঘলা! সে সবাইকে অনুসরণ করে চুপিসারে বনে ঢুকেছিল। সে সিঁড়ির মুখে দাঁড়িয়ে সব দেখছিল। তার হাতে একটা জিনিস, শিবানী ঠাকুমার দেওয়া পুরানো লাল কাপড়ে বাঁধা। ঠাকুমা বলেছিলেন, এস আগুন, ওকেই শেষ করবে মেঘলা। মেঘলা কাঁপতে কাঁপতে লাল পুঁটলিটা খুলল। ভেতরে ছিল পুরনো একটা রূপোর তাবিজ, যার গায়ে খোদাই করা সেই একই চিহ্ন যেটা বেদির মাটিতে আঁকা। নিচে অরিত্র ধীরে ধীরে মাথা তুলল। তার কালো চোখ সরাসরি মেঘলার দিকে তাকালো, আর সে ফিসফিস করে বলল, তুই দেরি করে ফেলেছিস, অনেক দেরি করে ফেলেছিস। অরিত্র কালো চোখ সরাসরি মেঘলার দিকে স্থির। তার গলার স্বর একসঙ্গে দুই রকম, একটা অরিত্রর, আর একটা গভীর, ভারী, যেন মাটির নিচ থেকে ভেসে আসছে। নিচের ঘরে ছাইয়ের তৈরি সেই লম্বা মূর্তিটা এখন সম্পূর্ণ রূপ নিয়েছে। মাথা কাত, হাত অস্বাভাবিক লম্বা, আঙুলের ডগা ছুরির মতো সরু। বেদির চারপাশে কালো ছাই ঘূর্ণির মতো ঘুরছে। মেঘলার হাত কাঁপছে। তাবিজটা তার তালুর মধ্যে গরম হয়ে উঠেছে। শিবানী ঠাকুমার কথা মনে পড়ল। শেষ আগুন, ওকেই শেষ করবে। আগুন ভয় পায় আগুনকে। নিচে মেঘলার বাবা চিৎকার করে উঠলেন, মেঘলা, চলে যা! কিন্তু এখন আর ফিরে যাওয়ার পথ নেই। অরিত্র ধীরে ধীরে বেদির ওপর হাত রাখল। ছাই তখন তার শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। তার মুখ বিকৃত হাসি হাসছে।
রুদ্রনারায়ণ এখনো মরেনি। সে অপেক্ষা করছে এত বছর ধরে। ঘরের দেওয়ালে আঁকা মুখগুলো একসঙ্গে কাঁপতে শুরু করলো। আগুন 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 আগুন। মেঘলা হঠাৎ বুঝতে পারলো বেদির চিহ্ন আর তাবিজের চিহ্ন একই। ও যদি তাবিজটা বেদির মাঝখানে ফেলতে পারে। হঠাৎ অরিত্র মাথা ঘুরিয়ে তাকালো মেঘলার দিকে। ভাবছিস এটা এত সহজ হবে? না, কখনোই না। তার শরীরটা হঠাৎ ঝাঁকুনি খেলো। এক মুহূর্তের জন্য চোখের সাদা অংশটা ফিরে এলো। অরিত্র নিজের গলা বেরিয়ে এলো, মেঘলা এখনই। সেই এক সেকেন্ড মেঘলা দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে এলো। ছায়ামূর্তি গর্জে উঠল, মাটি কেঁপে উঠল, ছাইয়ের ঝড় উঠল ঘরের ভেতর। মেঘলা চোখ বন্ধ করে তাবিজটা ছুঁড়ে মারলো বেদির ঠিক মাঝখানে। একটা বিকট শব্দ, বজ্রপাতের মতো আলো ফেটে পড়লো। বেদির ফাটল দিয়ে হঠাৎ আগুন জ্বলে উঠল, কিন্তু সেটা লাল আগুন না, নীল আগুন। ছায়ামূর্তিটা পিছনে সরে গেল। তার গলা থেকে অমানসিক চিৎকার বের হলো। দেওয়ালের মুখগুলো একে একে মিলিয়ে যেতে লাগলো। অরিত্র মাটিতে পড়ে ছটফট করছে। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে নীল আগুনের মধ্যে টেনে নেওয়া হচ্ছে। আগুন আমাকে নিতে পারে না। গর্জনটা ধীরে ধীরে ক্ষীণ হয়ে গেল। বেদি সম্পূর্ণ ভেঙে পড়ল। ছাইগুলো হঠাৎ নিস্তেজ হয়ে মাটিতে ঝরে পড়ল। সব চুপ, পুরো চুপ, শুধু অরিত্রর ভারী শ্বাসের শব্দ। মেঘলার বাবা এগিয়ে এসে অরিত্রকে তুলে ধরলেন। এইবার চোখ স্বাভাবিক। সে কাঁপা গলায় বলল, আমি আমি সব দেখেছিলাম, আমি কিছু করতে পারছিলাম না। জমিদার বাড়ির ভাঙা ছাদের দিক থেকে ভোরের আলো ঢুকতে শুরু করেছে। বনের ভেতরে পাখির ডাক শোনা যাচ্ছে অনেক বছর পর। পরদিন সকালে শালবনপুরে অদ্ভুত শান্তি নেমে এসেছে। কোনো নখের দাগ নেই, কোনো ছাই উড়ছে না। শিবানী ঠাকুমা ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, আজ থেকে চলছে শেষ রাত, আবার শুধু রাতই হবে, কোনো অভিশাপ নেই আর। সবাই ভাবল অভিশাপ শেষ হয়ে গেছে। কিন্তু সেই ভাঙা বেদির ধ্বংসস্তূপের নিচে এক টুকরো কালো ছাই হালকা নড়ল, খুব ধীরে। আর মাটির গভীর থেকে ভেসে এলো ফিসফিস শব্দ। আগুন নিভেনি এখনো, শুধু ঘুমিয়ে আছে। তাহলে আজকে শুনলেন শালবনপুরের অভিশপ্ত রাত্রের দ্বিতীয় পর্ব। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করতে তো অবশ্যই ভুলবেন না, এটা খুবই ইম্পর্টেন্ট। আর তাহলে এই রকমই সুন্দর সুন্দর ভয়ের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে আজকে এটুকুই, আবার অন্য আরেকটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।